প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। দূরের কাছে যে যেখানে আছো সবাইকে আমার স্বাগতম। আমরা আজ এই যে ভিডিও ক্লাসের মাধ্যমে ক্লাস নিচ্ছি ঘরে থেকে। সবাই ঘরে থেকে পড়াশোনা করো, নিরাপদে থাকবে, ঘর থেকে পড়াশোনা করবে। আমরা চেষ্টা করতেছি আমাদের পাঠ্যসূচির যেটা আছে, যে সিলেবাসে যা আছে, যেটা ঘর থেকে তোমাদেরকে আমরা সঠিকভাবে ধারাবাহিকভাবে তোমাদেরকে পাঠদান দেওয়ার জন্য। এবং আমাদের এই ক্লাসগুলো সরাসরি ইউটিউব চ্যানেলে, ফেসবুকে এবং আমাদের কলেজের লাইব্রেরিতে তোমরা পাবা। যে কোনো সময় তোমরা সরাসরি আমার সঙ্গে যুক্ত হতে পারো, অথবা যে কোনো সময় তোমরা লাইব্রেরি ভিজিট করে আর ইউটিউবে ভিজিট করে ক্লাসগুলো দেখতে পাবা। সেখান থেকে কোনো সমস্যা থাকলে এটা আমাকে অবশ্যই তোমরা নক করবা। যেরকম আমরা ইতিপূর্বে পর্যায়বৃত্ত গতি আমরা পড়তেছিলাম। পর্যায়বৃত্ত গতির আমাদের গত ক্লাসে সরল দোলকের উপর আলোচনা শেষ হয়ে গেছিল। আজকে আমাদের ক্লাসের নির্ধারিত বিষয় ছিল সরল দোলগতি সম্পন্ন বস্তুর শক্তি। যখন কোনো বস্তু সরল দোলগতি সম্পন্ন একটা বস্তু, অর্থাৎ একটা বস্তু যখন এইভাবে সরলভাবে দুলতে থাকে, তখন তার ভিতরে যে শক্তি আছে, আমরা আজকে এই শক্তি নিয়ে আলোচনা করব। এখানে দেখো, মনে করো যে বস্তুটা দুলতেছে, বস্তুটার ভর m, সরণ x, বেগ যদি v হয়, তাহলে আমরা গতিশক্তি সমান সমান জানি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। আবার সরল সন্ধি স্পন্দনে কোনো কণার সরণ x সমান সমান আমরা জানি a sin ওমেগা t প্লাস ডেল্টা। এটা আমরা প্রিভিয়াস আলোচনা করছি, x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা, v সমান dx বাই dt। এটাকে ডিফারেন্সিয়েশন করলে a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে e কে সমান হাফ এম ভি স্কোয়ার। খেয়াল করো তোমরা, e কে সমান হাফ এম ভি স্কোয়ার হয়, এই ভি স্কোয়ারটা এখানে বসালি হাফ কে এ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আবার e কে সমান হাফ এম ভি স্কোয়ার যদি হয়, তাহলে হাফ এম ভি সমান সমান হচ্ছে ওমেগা ওভার এ স্কোয়ার এক্স স্কোয়ার হোল স্কোয়ার ভি স্কোয়ার, তাহলে সমান সমান হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার। এই বিষয়ভাবে খেয়াল করবা তোমরা। তাহলে এখান থেকে কি দাঁড়ালো, e কে সমান হাফ কে এ স্কোয়ার এক্স স্কোয়ার, কারণ ওমেগা স্কোয়ার সমান কে বাই এম লেখা যায়। সুতরাং এখানে e কে সমান পেলাম আমরা হাফ কে এ স্কোয়ার এক্স স্কোয়ার, সমীকরণ 2। অর্থাৎ আমরা যদি প্রথমটাকে সমীকরণ 1 ধরি, e কে সমান হাফ কে এ স্কোয়ার cos স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এটা যদি সমীকরণ 1 হয়, আর এইটা যদি আমরা সমীকরণ 2 ধরি, এটা একটা রূপ মাত্র, তারপর এটা e কে হাফ কে এ স্কোয়ার এক্স স্কোয়ার। এটা যদি আমরা সমীকরণ 2 ধরি, 1 এবং 2, এই 2 হতে এখন কিছু কন্ডিশন দেখো। এই 2 কন্ডিশনে যদি আমরা x সমান সমান একটা বস্তু যখন এভাবে থাকে, সরল স্পন্দন সাম্য অবস্থায় যদি থাকে, তাহলে তার সরণ x সমান সমান যদি 0 হয়, সাম্য অবস্থায় যদি কোনো সরণ না হয়, x 0 হয়, তাহলে এখানে যদি আমরা 0 বসাই, তাহলে আমরা পাই e কে সমান হাফ কে এ স্কোয়ার। এইটা হচ্ছে সবচেয়ে বেশি শক্তি, অর্থাৎ তার গতিশক্তি সাম্য অবস্থায় সবচেয়ে বেশি। এখানে একটা প্রশ্ন হয়, তোমরা খেয়াল করবা। তাহলে যখন সরল দোলগতি সম্পন্ন বস্তু শক্তি নির্ণয় করতে হবে, তখন তার শক্তি সবচেয়ে বেশি কোথায় থাকবে? তা বলা হচ্ছে তার শক্তি সবচেয়ে বেশি থাকবে যখন সে সাম্য অবস্থা থাকবে, অর্থাৎ x সমান সমান 0 হবে। পক্ষান্তরে যদি সমীকরণ 2 এর দিকে খেয়াল করো, x সরল যদি এর সমান হয়, এ হচ্ছে বিস্তার, যদি এক্সটা বিস্তারের সমান হয়ে যায়, অর্থাৎ x সমান সমান যদি a লিখি আমরা, তাহলে e কে সমান সমান 0 হয়ে গেল। অর্থাৎ তখন গতিশক্তি তার একেবারে সর্বনিম্ন। অর্থাৎ এই বস্তুটা দুলতে থাকে, তাহলে এইভাবে দুলতে সর্বশেষ পর্যায়ে যখন যাবে, তখন তার গতিশক্তি 0 হয়ে যাবে। আবার এখান থেকে কমে এখানে 0 হয়ে যাবে, তাহলে সবচেয়ে বেশি থাকবে সাম্য অবস্থায়। এই যে সাম্য অবস্থায় তার গতিশক্তি সর্বাধিক, এইটা ব্যাখ্যা করো, এটা প্রমাণ করো। এইটার উপর ব্যাখ্যা করার জন্য অনেক সময় আমাদেরকে প্রশ্ন হতে পারে, আমাদের ছোট প্রশ্ন, তখন আমরা এই সমীকরণ লিখে এই ব্যাখ্যা দিতে পারবো যে কোথায় গতিশক্তি সর্বাধিক হয়ে থাকে। এই গতিশক্তির আবার গ্রাফ আছে, গ্রাফিক্যালি যদি আমরা একটু দেখাতে পারি, তোমরা একটু খেয়াল করো। তাহলে এখানে গতিশক্তি আমরা পেলাম সর্বোচ্চ গতিশক্তি, সর্বনিম্ন গতিশক্তি, দুটো অবস্থা পেয়ে গেলাম। আবার যদি গ্রাফিক্যালিও ব্যাখ্যা আছে এটা দেখো। এখানে যদি গতিশক্তি এদিক হয়, যদি সরণ হয়, তাহলে আমরা যদি বিস্তার এভাবে দুটো থাকে, সাম্য অবস্থা 0, একদিকে প্লাস এ আর একদিকে মাইনাস এ হয়, তাহলে যদি আমরা এভাবে প্লাস এ মাইনাস এ সরণ নিই,
তাহলে যদি একবার আমরা যদি এটাকে যদি আমরা বলি গতিশক্তি, এটাকে আমরা যদি বলি স্থিতিশক্তি, বিভব শক্তি, তাহলে এখানে গতিশক্তি আর বিভব শক্তি দুইটা শক্তি আছে, গ্রাফিক্যালি এভাবে দেখানো যায়, এভাবে একটু ব্যাখ্যা আছে, তোমরা টেক্সট বুকে একটু দেখে নিও। এরপরে যদি আমরা গতিশক্তির সাথে সময় এর একটা গ্রাফ করি, তাহলে দেখো এখান থেকে সময়ের গ্রাফ হচ্ছে একটা সময়, একটা পূর্ণ দোলনের পর্যায় কাল বলা হয় টি। একটা পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময় লাগে সেটাকে আমরা যদি বলি একটা পর্যায় কাল, এগুলো যদি টি হয় তাহলে এখান থেকে টি হাফ, এখানে 3/2, এখানে 0, এভাবে বিভিন্ন অবস্থায় আমরা এই শক্তির সমীকরণ এইটা থেকে আমরা শক্তির মান বের করতে পারি। এই যে টির বিভিন্ন মান থেকে টি হাফ, এখানে তো বলি T3/2, টি, এরপর টি পর আর T/4 যুক্ত হবে, প্রত্যেকটা ভাগে ভাগে T/4 এভাবে যুক্ত আছে। এইভাবে আমরা এই টির বিভিন্ন অবস্থানে গতিশক্তি এবং টি সমীকরণ থেকে এখান থেকে আমরা শক্তি নির্ণয় করতে পারি এই সময়ের ব্যবধানে। এভাবে তোমরা এই জায়গাটুকু খেয়াল করবা, এটা এই গ্রাফটা এই ছবিটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ ছবি, এটা একটু বিশেষ খেয়াল করবে। আবার এখানে আর তেমন কিছু নাই। এরপর চলে আসবে বিভব শক্তি। এখানে একটু খেয়াল করো, আমরা জানি বিভব শক্তি সমান সমান হচ্ছে বল ইনটু সরণ F dx, F সমান সমান kx যদি হয় তাহলে kx dx, এখানে আমরা নরমালি ইন্টিগ্রেশন করলে kx²/2 লিমিট 0 টু x, EP সমান সমান হাফ kx²। আবার আমরা জানি x সমান সমান a sin omega t, তাহলে এখানে x এর মান a² sin² omega t, অতএব ek সমান সমান দাঁড়ালো হাফ ka² হোল স্কয়ার। এটা আবার 1 নম্বর সমীকরণ থেকে আমরা যেটা পেলাম, এই যে 1 নম্বর সমীকরণ থেকে ek সমান সমান এটা পেলাম, আর et সমান সমান পেলাম এটা যদি আমরা 3 নম্বর সমীকরণ বলি, তাহলে 1 আর 3 যদি যোগ করি, অর্থাৎ ek এবং et বিভব শক্তি আর গতিশক্তি যখন যোগ করি, তাহলে হাফ ka² কমন আর sin² থিটা প্লাস cos² থিটা 1 হয়ে গেল, অর্থাৎ মোট শক্তি দাঁড়ালো E সমান সমান হাফ ka²। কেটা এবং হাফ যেহেতু ধ্রুবক সমান সমান E সমানুপাতিক a²। এটা একটা মূল ব্যাখ্যা, এটা কিন্তু পরীক্ষা আসে, অনেক সময় এটা ব্যাখ্যা করতে আসে যে E সমানুপাতিক a² ব্যাখ্যা করো, অর্থাৎ মোট শক্তি, গতিশক্তি এবং বিভব শক্তির এটা সমষ্টি, এটা হচ্ছে তার বিস্তার a এর বর্গের সমানুপাতিক। এইটা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু। এখানে এ পর্যন্ত তোমরা ভালো করে পড়বা। এরপর একটা জিনিস তোমরা প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের পড়াইছিলাম সরল দোলকের গতি। তো সরল দোলকের গতি বলছিলাম, সরল সন্নিহিত গতি যখন হয় তখন স্বল্প বিস্তার, অর্থাৎ তার বিস্তার সবসময় যেন 4 ডিগ্রির কম থাকে। 4 ডিগ্রির কমে যখন থাকে তখন সরল দোলকের দোলনকাল, পর্যায়কাল অর্থাৎ অভিকর্ষ ত্বরণ G, T, L ইত্যাদি আমরা নির্ণয় করছিলাম। সেখানে কি ছিল? T নির্ণয় করছিলাম, G নির্ণয় করছিলাম, L নির্ণয় করছিলাম। এই যে স্বল্প বিস্তারে সরল দোলকের L, G, T, P ইত্যাদি এগুলো আমরা নির্ণয় করছিলাম। সুতরাং এই চ্যাপ্টারের আলোচনার বিষয়বস্তু এ পর্যন্তই। এখান থেকে তোমরা স্পেশালি এই চ্যাপ্টারে যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, এভাবে যখন এই যে গ্রাফটা খেয়াল করবা, এখান থেকে দেখবা গাণিতিক সমস্যা আছে। আর সরল দোলকের সরল সংযুক্ত স্পন্দনে যখন দুলতে থাকে তখন তাদের ক্ষেত্রে টির মান, আমি আগের ক্লাসে বলছিলাম টির মান কখন বেশি হয়, টির মান কখন কম হয়, কখন ঘড়ি ধীরে চলে, কখন ঘড়ি দ্রুত চলে। জির মান সমুদ্র পৃষ্ঠ থেকে মনে করো পাহাড় বা পর্বত, তার উচ্চতা নির্ণয় করো, আবার ঘড়ির ভিতরের দূরত্ব নির্ণয় করো, সেখানে যে জির মান কি হবে, আবার পৃথিবীর অভ্যন্তরে জির মান কি হবে ইত্যাদি নিয়ে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করবো। অর্থাৎ পর্যায়কালের এখানে দেখবা ভেরিয়েশন আছে, সময় কম বেশি হয়, সময় হারায় ইত্যাদি, এই জাতীয় অঙ্কগুলো, এখানকার অঙ্কগুলো এইভাবেই তোমরা করবা। এটা ছিল এই চ্যাপ্টারের সর্বশেষ আলোচ্য সূচি। এই চ্যাপ্টারে যে আলোচনা করা হলো, এখান থেকে যে সমস্যাগুলো তোমরা পাও তোমরা এগুলো ভালো করে খেয়াল করবা। যে সমস্যাগুলো তোমরা পাবা সমস্যাগুলো আইডেন্টিফাই করে রাখবা। আইডেন্টিফাই করে রেখে তোমরা সরাসরি তোমাদের জন্য যে স্টুডেন্ট মেসেজ গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা প্রশ্ন করতে পারো আমাকে, অথবা সরাসরি আমাকে ফোন করতে পারো। আমার ফোন নাম্বার তোমাদের সবার কাছে আছে, ফোন করবা, ফোন করে জেনে নিবা যে কোথায় সমস্যা আছে।
আশা করি সেখানে সেই সমস্যার সমাধান দিতে পারবো। আমি আমার কথা আর দীর্ঘায়িত করব না, তবে সর্বশেষ আবারও তোমাদেরকে বলি, তোমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে সবসময় নিরাপদে থাকবা, ঘরে থাকবা এবং ঘরে থেকে পড়াশোনা করো। যে কোনো সময় আমাদের সঙ্গে যোগাযোগ করো। যেভাবে হোক আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমরা নিরাপদের সাথে নিরাপদে থেকে যেন আমাদের পড়াশোনা চালিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারি, আমরা সেই চেষ্টা করব। আমরা সবাই সবার জন্য দোয়া করব। সবাই নিরাপদে থাকো, ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আর সবাইকে আমার সালাম ও মোবারক জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।